সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। হাতে নিয়ে আছি কিশমিশ মেশানো জল আর এটা খেয়েই শুরু করে দেবো আজকের দিনটা। জলটা খেয়ে বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে মেয়েটাকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছিলাম পড়তে দিয়ে আসতে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 6:30 আর মনের পড়া আছে কিন্তু 7টা থেকে, তাই একটু এগিয়ে দিয়ে আসছি। ওকে একটা টোটোতে বা অটোতে তুলে দিলেই ও কিন্তু চলে যেতে পারবে। আর এই যে দেখো টোটোতে তুলে দিয়েছি, একা একাই আজকে চলে গেল, কিন্তু বাড়ির থেকে রোড পর্যন্ত এসে আমাকে একটু পৌঁছে দিয়ে আসতে হয় আর কি, গাড়িতে তুলে দিয়ে আসতে হয়। যাই হোক, তারপর বাড়ি এসে করে নিয়েছিলাম চা, আর মার আর আমার জন্য চা করে নিয়েছি, মাকেও চা দিয়ে দিলাম আর আমিও চা নিয়ে নিলাম। আর এই যে দেখছো বিস্কিটগুলো, এগুলো না যেদিনকে আমি এনেছিলাম আমাদের ও বাড়ি থেকে তো এনেছি, তো ব্যাগের চাপে থেকে না বিস্কিটগুলো প্রায়ই দেখছি একদম ছোট ছোট করে গুঁড়ো হয়ে গেছে। আসলে ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র ছিল, তার মধ্যে বিস্কিটটা নিয়েছি। আর এই বিস্কিটগুলো না খুব সফট হয় জানো তো, খুব তাড়াতাড়ি আর কি ভেঙে যায়। তো আর এই দেখেছো চায়ের মধ্যে গলে পড়ে যাচ্ছে, বেশিক্ষণ চায়ের মধ্যে ডুবিয়ে রাখাও যায় না। চাটা খাচ্ছি, খেতে খেতেই কিন্তু এমনই ঝমঝম করে বৃষ্টি এসে গেল। আমার তো মনটাই খারাপ হয়ে গেল, কারণ মেয়েটা আদেও পড়তে ঢুকলো কি না। কারণ টোটো করে যতই দিয়ে আসি না কেন, ওকে টোটো থেকে নেমে বেশ কিছুটা রাস্তা হেঁটে আবার স্যারের বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে। তো সেই কারণে আর কি মনটা খুব চিন্তা হচ্ছিল যে মেয়েটা আদেও পৌঁছাতে পারলো তো। এতটা জোরে বৃষ্টি এসে গেছে, সেই রকম জানো তো বাজ পড়ছে, এত চিন্তায় পড়ে গেছি আমি কি বলবো। মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে চাটা খেতে খেতে। বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি, আর দেখবে হঠাৎ করে কোনো চিন্তা মাথায় ঢুকে গেলে তারপর কিন্তু কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না। যদিও ইচ্ছা না থাকলেও করতে হবে সেটা কথা নয়, কিন্তু মনটা ওই দিকেই পড়ে আছে। যতক্ষণ না মেয়েটা বাড়ি না ফিরছে ততক্ষণ কিন্তু কোনো কাজ করতে ভালো লাগছে না। করছি কাজ, এটাই করতে হবে তাই করছি, একদমই ইচ্ছা করছে না। মনটা খুবই খারাপ হয়ে গেল, মনে হচ্ছিল যে না পাঠালেই হতো। আসলে যখন পড়তে যাচ্ছে তখন কিন্তু কোনো রকম বৃষ্টি পড়েনি। বৃষ্টি পড়লে হয়তো মেয়েটাকে বাইরে বার করতাম না। আসলে ভয় পাচ্ছি এই কারণে, প্রচন্ড পরিমাণে আকাশ ডাকছে আর সেই রকম বাজ পড়ছে, এইটাই হচ্ছে আমার ভয় লাগছে। বৃষ্টির মধ্যে, এখন তো বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, আর বৃষ্টি মাথায় নিয়ে সমস্ত কাজ ছাড়তে হবে। আর বৃষ্টির মধ্যে মধ্যে কিন্তু এক এক সময় এত জোরে জোরে আকাশ ডেকে উঠছে আর বাজ পড়ছে। আমি সেই কারণে ফ্রিজের লাইন, পাখার লাইন সমস্তটা কিছু অফ করে রেখেছি। আর এদিকে টিভির যে প্লাগগুলো আছে সেগুলোও সমস্তটা খুলে দিয়েছি ভয়েতে। যাই হোক, যতক্ষণ না ফিরে না আসছে ততক্ষণ কিন্তু একটা চিন্তা মাথায় থেকেই যাচ্ছে। আর এদিকে আর কি বিছানাটা দেখো ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিলাম। এদিকে স্যারকেও ফোন করছি, তিনিও কিন্তু ফোন ধরছেন না। প্রায় 2-3 বার ফোন করা হয়ে গেছে, কিন্তু একবারও ফোনটা রিসিভ করেননি। সেটাই আসলে আরও ভয় করছে। উনি কিন্তু পড়তে বসলে কোনো রকম ফোন আর কি রিসিভ করেন না, সেটা কিন্তু আমি জানি, তাও জেনে শুনেও ফোনটা করছি, এই কারণেই যে একটা চিন্তা হচ্ছে তাই। আর এদিকে বালিশগুলো দেখো গুছিয়ে নিচ্ছি। কতদিন ধরে মনে মনে ভাবছি যে বেড কাভারটা তুলবো, চেঞ্জ করব, কেচে দেবো, কিন্তু এমনই ওয়েদার হয়ে আছে বেড কাভারটা যে তুলে কেচে দেবো সেটাই আর কি হচ্ছে না। বৃষ্টি নামছে ওই নাম মাত্রই, আর এমন সময় বৃষ্টিটা থামছে তখন কিন্তু নয় আমার স্নান হয়ে যাচ্ছে, নয় আর কি বিকালের দিকে করে থামছে, এটাই হচ্ছে। আর এই যে দেখছো চাদরটা, এই চাদরটা না গুছিয়ে রেখে দিচ্ছি একদম বালিশের পাশে। আর এই ছোট ছোট চাদরগুলো কিন্তু বেশ কাজে লাগে জানো তো। আর এই কি বলতো, এটা না একদম ফেড হয়ে গেছে কালারটা, কিন্তু যেহেতু ছেড়েনি এখনো, তাই এটাকে কিন্তু এই হালকা ঠান্ডার মধ্যে গায়ে দেওয়া যায়। হয়তো এই এখন যেমন বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে ফ্যান চালালে কিছুক্ষণ পর দেখছি গাটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এই হালকা আর কি ঠান্ডার মধ্যে এই চাদরগুলো না খুব ভালোভাবে গায়ে দেওয়া যায়। তো সেই কারণে এই চাদরগুলো এখনো পর্যন্ত ফেলিনি, রেখে দিয়েছি। একটু ছিঁড়ে ছাড়ে গেলে তখন না হয় ফেলে দেওয়া যাবে। আর এদিকে দেখো টিভিগুলো মোছামুছি করে নিচ্ছি। কি বলতো, সব কিছুর মধ্যেও না ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি, ঘরটা পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর বাইরে এতটা পরিমাণ বৃষ্টি পড়ছে, এদিকে জানলাটাও খুলতে পারলাম না। দেখলে তো বৃষ্টি এত পরিমাণে পড়ছে যে আর কি ঝাপটা দিয়ে সমস্ত জল ঘরের মধ্যে চলে আসছে। আর এদিকে এই আলমারিটাও একটু ভালো করে মোছামুছি করে নিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, এই বর্ষার মধ্যেও যে ধুলো কোথা থেকে আসছে আমি তো বুঝতে পারছি না। সব সময়ের জন্য বেশিরভাগ সময়টাই কিন্তু জানলা বন্ধ করা আছে বৃষ্টির কারণে, তো কোথা থেকে ধুলো আসছে আমি বুঝতেও পারছি না। যাই হোক, দেখো এদিকের আলমারিটা, এদিকে আয়না, সোফা সমস্তটাই কিন্তু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে সামনের ফ্রন্টটাই চলে এসেছি। আর ওই দিকটায় দাঁড়িয়ে কিন্তু কাজ করা যাচ্ছে না, এতটা পরিমাণে জল চলে এসেছে এই দিকটায়। তোমরা যারা
এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে ভিডিওর, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ, কারণ আমি সাবস্ক্রাইবারের দিক থেকে এখনও অনেকটা পিছিয়ে আছি। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো মতেই এগিয়ে যেতে পারবো না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে পারো। এদিকে দেখো সোফাটা বেশ ভালোভাবে গুছিয়ে নিলাম, ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে কিন্তু এই যে কভারটা দেখছো, এই কভারটা কিন্তু বেশ ভালো করে টান টান করে পেতে নিয়েছি। এখন ঘরদোরগুলো ছাড় দিয়ে নিচ্ছি, কিন্তু মনে চিন্তা একটাই আছে, আমার মেয়েটা কখন বাড়ি ফিরবে। আর এদিকে দেখো ঘরদোরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ধুলো সেরকম একটা নেই, কারণ হচ্ছে তোমার ঘরের মধ্যে ধুলো সেরকম একটা নেই, কারণ ঘর তো সকালে একবার ঝাড়া মোছা করি, ঝাড়ফাট দিয়ে দিই, মানে বাসি ঘর ঝাড় দিয়ে দিই, আবার কিন্তু একবার রান্না হয়ে যাওয়ার পর তখন কিন্তু আবার একবার হালকা করে ঝাড় দিয়ে দিই ওপর তখন কিন্তু আর ওই ভিতরে খাটের নিচ, আলমারির নিচ এইসবগুলো আর করতে চাই না, ওপর কিন্তু আর একবার করে ঝাড় দিয়ে দিই। তাতে কি হয়, ঘরটা বেশ সারা দিন আর সারা সন্ধ্যা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কি বলতো, ঘর বাড়ি গোছানো আর পরিপাটি না থাকলে কিন্তু মনে না শান্তি আসে না, জানো তো। যতই কাজ করি না কেন, ঘর দোর বিছানাপত্র যদি দেখি এলোমেলো হয়ে আছে তখন কিন্তু আমি নিজেই রেগে যাই মেয়েটার উপরে, যে কেন তুই বিছানাপত্র এরকম ঘেটে রেখেছিস। আবার ওকে বকাবকি করি, যে আবার করে ও কিন্তু গুছিয়ে দেয়। তখন যখন দেখি যে মা একটু রেগে টেগে গেছে তখন কিন্তু দেখবো আবার বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছে। আসলে ও তো আর ঠিক আগের মতো পারে না, মানে আমার মতো পারে না, গুছিয়ে দিয়ে বলবে মা তোমার মতো হয়নি, কিন্তু দেখো আমি আবার করে গুছিয়ে দিয়েছি। যাই হোক, শিখতে তো হবেই, বলো না। ঘরদোর যদি এলোমেলো থাকে আর বাড়িতে যদি মানুষজন এসে যায় তখন কিন্তু নিজেকেই একটা অপ্রস্তুতিতে পড়তে হয়। এই জিনিসটা আমার একদমই পছন্দের নয়, একদমই ভালো লাগে না, সেই কারণে না একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখন দেখো বাইরের বৃষ্টিটা একটু কমেছে, সেই কারণে না সামনে আমাদের এই যে এই দিকের যে গেটটা আছে, এই সামনে যে রাস্তাটা আছে, এখানে না একটু জল জমে যায়। যখন উপঝড়ের মানে অনেকটা পরিমাণে বৃষ্টি হয় ঝমঝম করে, তখন কিন্তু একটু জলটা জমে যায়। আর এই জলটা জমে গেলে কি হয় বলতো, যত মানে ড্রেনের কাদা ফাদাগুলো এই রাস্তার উপরে উঠে পড়ে। সেই কারণে দেখো জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিলাম, ধুয়ে দিলাম, কারণ এগুলোই পায়ে কিন্তু আমার ওই ঘরের মধ্যে আসবে। সে কারণে বেশ ভালো করে জল টল দিয়ে ধুয়ে একটু ফিনাইলও ছড়িয়ে দিয়েছিলাম সামনের দিকটা, মানে আমার দুয়ারের দিকটা আর কি। তারপরে রাস্তাটাও বেশ ভালোভাবে একটু জল দিয়ে খানিকটা নেমে গিয়ে ধুয়ে দিয়েছি, মানে রাস্তার সামনেটা আর কি। সকালে ঘুম থেকে উঠে তো বাসি দুয়ারে জল টল সমস্তটাই দেওয়া হয়ে গেছে, বাইরের দিকটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই যে বৃষ্টিটা হলো, আবার কিন্তু দেখছি গাছের পাতা পড়ে মানে বাড়ির পিছন দিকটা আবার অপরিষ্কার হয়ে গেছে। কিন্তু কতবার ধোবো, মুছবো, পরিষ্কার করব, সে কারণে আর করলাম না, আবার দেখা যাবে কাল সকালে। আর এদিকে ঘরদোর মোছাটা বাকি ছিল, সে কারণে ঘরদোরটাও মুছে নিলাম। তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছো রূপন রুমা আইডি থেকে, ভালো লাগলো ভিডিওটি, খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ তোমাকে। সম্পাস লাইফস্টাইল আইডি থেকে বলেছো তোমার কাজ দেখতে খুব ভালো লাগে, ধন্যবাদ তোমাকে গো, অনেক 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 ধন্যবাদ। সাবিনা আব্দুল্লাহ দিদিভাই বলেছো আপু খুব সুন্দর ভিডিও, অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি এগিয়েও যেতে পারবো না। এই প্ল্যাটফর্মটা এমনই, একে অপরকে যদি না সাপোর্ট করি তাহলে কিন্তু আমাদের পক্ষে এগিয়ে যাওয়া অসম্ভব। আর তোমরা যে আমাকে সাপোর্ট করো, আমিও কিন্তু তোমাদের চ্যানেল ভিজিট করি এবং তোমাদেরকে যতটা পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো ঘরদোরটাও মোছামুছি করছিলাম, এরকম সময় কিন্তু মেয়েও বাড়ি ফিরে চলে এসেছিলো, আর ও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছিল। ফ্রেশ হয়ে নিয়ে ওকে জিজ্ঞাসা করলাম আজকের টিফিনে কি হবে জলখাবারে। তো গতকাল আর কি ম্যাগি খেয়েছি, আজকে খাবে চাউমিন। তো সেই কারণে একটুখানি একদম ঘরোয়াভাবে ওই আলু পেঁয়াজ এইসব দিয়েই আর কি, কোনো রকম ওই সবজি দিইনি, সবজি সেরকমভাবে ঘরে নেইও, আর কোনো রকম সবজি দেওয়াও হয়নি, ওই আলু পেঁয়াজ দিয়ে একদম সিম্পলভাবে চাউমিন করে দিয়েছিলাম, সেটাই আর কি আজকের জলখাবারে খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কিছু মাছ নেওয়া হয়েছিল আজকে। তো এই চিংড়ি মাছ নিয়েছিলাম মেয়ের জন্য, মেয়ে তো ইলিশ মাছ খেতেই চায় না, ইলিশ মাছ ভাজলেই নাকে চাপা দেয়, বলবে গন্ধ লাগছে গন্ধ লাগছে। তার এই 4 পিস ইলিশ মাছ ছিল কিন্তু আমার ফ্রিজে, তো এটা বার করে রেখেছি, আজকে করে নেব। আর এই পাবদাগুলো কিনেছি, এগুলোকে এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, এটা আবার পরে করা হবে। আর এই চিংড়ি মাছটা ইলিশ মাছটাই হবে আর কি, তবে এই চিংড়ি মাছটা পুরোটা হবে না, মেয়ে যতটা খাবে ততটা করব, বাকিটা কিন্তু আবার তুলে রেখে দেবো। আর এই ইলিশ মাছটাই হয়ে যাবে আজকে, জানো তো। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে দিয়ে নিলাম একটু ডাল। আর এই ডালটা যদি এরকমভাবে একটা ছোট কোটোর
মধ্যে ভরে তাকে ভালোভাবে টাইট করে আর কি ভাতের মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু ডালটা ভাতটা একসাথে হয়ে যায়। আর মানে সাইডে কিন্তু আলাদাভাবে ডালটা বসানোর দরকার নেই। আর এরম কোটো মনে হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা করে আছে ডাল ভাতে দেওয়ার জন্য। ডাল ভাতে বা অন্যান্য সবজিও এর মধ্যে দিয়ে ভাতে দেওয়া যায়, জানো তো। আর এখন বসিয়ে নিচ্ছি পুঁই শাকের তরকারি। আসলে গতদিনের যে পুঁই শাকটা ছিল সেটা হাফ তো করেছিলাম আর হাফটা ছিল, আর এই পুঁই শাকটা কিন্তু এখন বসিয়ে দিলাম। আর পুঁই শাকের ডাঁটি, কুমড়ো, আলু, একটু কচু, আর আজকে জানো তো ওই কাঁঠাল দানা দিতে এর মধ্যে ভুলে গেছি একদম। যখন শাক চচ্চড়িটা খাচ্ছি মা বলছে অনু কাঁঠাল দানা দাওনি, খেতে গিয়ে তখন মনে পড়ছে এই রে কাঁঠাল দানা দেওয়া হয়নি। তো আসলে তাড়াতাড়ি করে করছিলাম তো সেই কারণে। তো এদিকে ডাঁটাটা আর হচ্ছে তোমার আলু, কচু, কুমড়ো এগুলোকে ভালোভাবে দিয়ে ভেজে নিলাম। আর তোমরা তো জানোই আমি একদমই সিম্পলভাবে লঙ্কা, হলুদ, নুন এই সমস্তটা দিয়েই আর কি যে কোনো শাক চচ্চড়ি রান্না করি। শাকের ভিতরে কিন্তু আমি অতিরিক্ত মশলা ব্যবহার করি না। আর এদিকে একটু নুন দিয়ে নিলাম, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে নেবো ওই কেটে ধুয়ে রাখা আর কি শাকের পাতাগুলো। আর ডাঁটিটা সবজির সাথেই কিন্তু দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে, এতে কী হয় ডাঁটির ভিতরে যে একটা হরহরে ভাবটা থাকে বা একটু যে আর কি কাঁচা ভাবটা থাকে সেটা কিন্তু ভালোভাবে কেটে যায়। শাকের সাথে যদি শাকের ডাঁটিটা দিই তাহলে কিন্তু ওটাকে ভালোভাবে ভাজাও যাবে না, কেমন একটা যেন হালসেনি মতো ডাঁটাটা যখন খাওয়া হয় গন্ধ লাগে। সে কারণে না সবজির সাথে দিয়ে বেশ ভালো করে ভেজে নিই। আর এদিকে দেখো জল দিয়ে বসিয়ে দিয়েছি, হালকা করে গ্যাসটা সিম করে দেবো, তার মধ্যেই কিন্তু আমার শাক চচ্চড়ি একদম রেডি। অনেকটা আর কি মোটা ডাঁটি হলে তখন কিন্তু একটু প্রেসারে সিটি নিয়ে নিতে হয়, তবে আমার জানি পার্সোনালি মনে হয় প্রেসারে সিটি দিয়ে দিয়ে রান্না করলে রান্না তাড়াতাড়ি হয়, সবজি তাড়াতাড়ি গলে যায় ঠিকই, বাট সবজির যে স্বাদ সেটা কিন্তু আমার মনে হয় একটু হলেও নষ্ট হয়ে যায়। যাই হোক, এটা আমার পার্সোনালি মনে হয়। রান্না কিন্তু চটজলদি করতে প্রেসার কুকারই বেস্ট। আর এদিকে দেখো শাক চচ্চড়িটা আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। আর খুব একটা বেশি শাক ছিল না জানো তো, খুবই অল্প ছিল, সেই কারণেই শাক অনুপাতেই কিন্তু আনাজপাতিগুলোও কেটেছি, আর সে কারণে অল্পই একদম শাক চচ্চড়িটা হয়েছে। আর এদিকে দেখো মাছটা করে নেবো, মানে মাছটা ভেজে নেবো। তো ইলিশ মাছটা খুবই আর কি ছোটো সাইজের ছিল এবারে, আর মাছটা ওই 4 পিসি মতো ছিল। যেহেতু মেয়ে খাবে না, আমরা 3 জনে খাবো, হয়ে যাবে একটা দিনের জন্য। আর দেখেছো তো প্রথমে খুন্তি করে করে কিন্তু মাছটা দিচ্ছিলাম, আমার ওইভাবে কিন্তু একদমই অভ্যাস নেই। যতই ওটা সেফটি, গায়ে তেল তেল ছিটকে আসবে না, কিন্তু তবুও আমার ওই হাতে করে ছেড়ে ছেড়ে অভ্যাস, তেল মানে খুন্তি দিয়ে দিচ্ছি অন্যরকমভাবে মাছটা গিয়ে পড়ছে। তো সেই কারণে আবার খুন্তি ছেড়ে যেমন নর্মালভাবে আমি হাতে করে মাছ দিই সেভাবেই দিলাম আর কি। আর এদিকে মাছটাও ভাজা হয়ে গিয়েছিল। আর দেখো এখানে কিন্তু অনেকটা তেল রয়েছে, তো সেই তেলটা একটু তুলে রাখলাম আর কি। মাছের এই সর্ষে যে ইলিশটা করব তখন কিন্তু লাস্টের দিকে এই তেলটা উপর দিয়ে দিলে বেশ ভালো টেস্ট হয়, জানো তো, বেশ স্বাদটা বেশ ভালো লাগে। আর এখন দেখো দিয়ে নিলাম একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে এবার এই সর্ষে বাটাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো মাছটা দিয়ে। আর সর্ষেটা আমি কেমনভাবে দিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো, সর্ষের খোলা কিন্তু আমি রান্নায় ব্যবহার করি না। আর এই সর্ষের খোলা থেকেই কিন্তু যত পেটের আর কি প্রবলেম হয়, সর্ষে বাটা খেলে যে আমাদের অনেক সময় গ্যাস অম্বল হয়, এই সর্ষের খোলাগুলো থেকেই হয়, জানো তো। সর্ষের খোলাগুলো ঠিকভাবে হজম হয় না আমাদের পেটে গিয়ে, আর সে কারণেই আমি সর্ষের খোলাগুলো কখনো রান্নায় দিই না। যখনই রান্না করি সর্ষে বাটা, মানে কোনো সর্ষে বাটা দিয়ে যদি কোনো রান্না করি তাহলে কিন্তু সেই সর্ষের খোলাগুলো আমি কিন্তু ফেলে দিই। আর এদিকে দেখো করে নিয়েছিলাম, তো দেখলে সর্ষে ইলিশ হয়েই গিয়েছিল। আর মেয়ের জন্য করে নিয়েছিলাম একটু চিংড়ি মাছের ঝাল, ও তো ইলিশ মাছ খাবে না, সেই কারণে ওর জন্য একটু চিংড়ি মাছের কষা কষা করে ঝাল করে নিয়েছিলাম। আর একটু তো দেখলেই তখন ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ভিতরে ছিল একটা কাঁচা লঙ্কা, ওই কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে ডালটাকে নুন দিয়ে হালকা করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। তো এই ডাল সিদ্ধ, চিংড়ি মাছের ঝাল এই দিয়ে আমার মেয়ের কিন্তু একদম তোফা তোফা করে খাওয়া হয়ে যাবে। আর আমাদের তো দেখলেই শাক চচ্চড়ি, মাছের ঝাল তো করেইছি, ব্যাস এটা দিয়েই হয়ে যাবে। তো তারপরে রান্নাবান্না শেষ করে নিয়ে দেখো এখন মাঝামাঝি করে নিচ্ছি কড়াটা। আর কড়াটা তো দেখেছিলে, মানে আমার প্রথম ভিডিও যারা দেখছো, প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু কড়াটা নোটিশ করে রেখেছো নিশ্চয়ই, প্রথমের দিকে কড়াটা কেমন অবস্থায় ছিল। আসলে মাঝ মধ্যিখানে কিছুদিন শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার জন্য না ঠিকঠাক করে গায়ের জোর দিয়ে আর কি চাপ দিয়ে কড়াটা ভালো করে মাজতে পারতাম না, সেই কারণে না ওই রকম অবস্থা হয়ে গিয়েছিল। সাইডগুলো একদম কালো কালো মোটা হয়ে পুরু হয়ে কালো হয়ে গিয়েছিল। আবার কিন্তু দেখো বেশ খাটাখাটনি করে গায়ের জোর দিয়ে চেপে চেপে এখন মাজতে কড়া কিন্তু আমার ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, আগের মতো আর কোনো দাগ ছোপ করার মধ্যে নেই। কি বলতো, কড়ার মধ্যে না দাগ ছোপ
থাকলে আমার নিজেরই একটা অস্বস্তি লাগে, কিন্তু মাঝে মধ্যে যখন শরীরই সাথ দেয় না তখন তুমি কিভাবে সমস্তটা ম্যানেজ করবে, এটাই হয়ে যায় তখন প্রবলেম। তো সেই আর কি সেই কারণের জন্যই আর কি আমার কড়াটার ওইরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, এখন মাঝতে মাঝতে কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলেছি। আর ঝকঝকে পরিষ্কার করাই থাকলে কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো, স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম সেরে নিতে। আসলে মায়ের পুজোটাও এখন কমপ্লিট হয়ে গিয়েছিল, সে কারণেই ঠাকুর প্রণাম সেরে তারপর কিন্তু জামা কাপড়গুলো মেলে দেবো। বাইরে তো মেলতেই পারবো না, মানে বাইরে বলতে ছাদের কথা বলছি, ছাদে তো গিয়ে মেলাই যাবে না, কারণ একদম ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছে। মেললে কি হবে, শুকাবে কম, ভিজে যাবে বেশি। সেই কারণেই দেখো কি করব, বাধ্য হয়েই ব্যালকনিতেই আর কি মানে কি জামা কাপড়গুলো মেলে দিলাম। ওই হাওয়া লেগে লেগে যতটুকু শোকাবে, তারপর কিন্তু এগুলোকে আবার এখান থেকে নিয়ে গিয়ে ঘরে এদিক সেদিক মেলে দিতে হবে, যাতে ওই হাওয়া পেয়ে আর কি একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই কারণেই জানো তো বর্ষাকালে একদম কাছাকাছি করতে পারি না, কোথায় মেলবো কোথায় আর কি শুকুতে দেবো, সেটাই আর কি সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে। সে কারণে বেড কভারগুলো দেখছো আজ তুলবো কাল তুলবো করে তোলাই হচ্ছে না, আর প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বেড কভারটা তুলে কিন্তু তুলতেই পারি, সেটাকে তুলে রাখলেও কিন্তু ওই জড়ো হয়েই পড়ে থাকবে, মানে তখন তো আর কাচা যাবে না। তো সে কারণে পাতা আছে থাক একদম। আর বর্ষাকালে কি বলতো, চাদরগুলো কেমন যেন একটা মানে হয়ে থাকে, যদি ভালো চাদরও পাতি সেটাও দেখবো কেমন একটা স্যাঁতস্যাঁতে মতো হয়ে আছে। আর এইদিকে দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, তাই দুপুরের লাঞ্চটা নিয়েও বসে পড়েছিলাম। তারপর কিন্তু একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেয়েটাকে নিয়ে পড়তে দিতে। তো এখন সকাল বিকেল দুবেলায় কিন্তু পড়তে নিয়ে যাওয়া থাকছে, আর আমার একটুও রেস্ট হচ্ছে না। আর এখন দেখো পড়তে নিয়ে বাড়ি ফিরছি সেই রোজকার মতো সময় রাত 10টা। তো চলো আমরা বাড়ি ফিরতে থাকি, আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।